আমরা এখন অঙ্কটি গ প্রশ্নটি দেখব। শ্যামল ট্রেডার্স এর লেনদেন ধারা হিসাব সমীকরণের উপর প্রভাব দেখাও, অর্থাৎ হিসাব সমীকরণ নির্ণয় করো। আমরা হিসাব সমীকরণ করার জন্য আসলে নির্দিষ্ট কোনো ঘর নাই যে কয়টি ঘর হবে, হিসাব সমীকরণের কয়টি ঘর হবে সেটি অঙ্কে নির্দিষ্ট করে বলা থাকে না, আমাদেরকে জাবেদা করে নির্ণয় করতে হয়। তো আমরা যে ঘর নির্ণয় করব তখন আমাদের কি প্রয়োজন হবে? প্রথমে আমরা জাবেদা করব। জাবেদা করার পরে আমাদেরকে মাথায় রাখতে হবে, যেহেতু এটি সমীকরণ, অর্থাৎ এ ইকুয়াল টু এল প্লাস ও এ, তার মানে এখানে কয়টি উপাদান? এখানে তিনটি উপাদান। এক হচ্ছে এ সম্পদ, দুই হচ্ছে এল দায়, তিন হচ্ছে ও ই মালিকানা সত্ত্ব। একটা জিনিস লক্ষ্য করছো, দেখো যে এখানে আয় আর ব্যয় সরাসরি নাই। যদিও বাংলায় আমরা যখন বলি হিসাব 5 প্রকার বলি, আর যখন অর্থাৎ সম্পদ, দায়, আয়, ব্যয়, মালিকানা সত্ত্ব, কিন্তু যখন আমরা সমীকরণ আকারে বলি তখন সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব আমরা বলি, কিন্তু আয় আর ব্যয় এখানে সরাসরি নাই। তো আয় আর ব্যয়ের গড় হবে না। সহজ কথা হচ্ছে আয় আর ব্যয়ের কোনো সরাসরি গড় হবে না। আয় আর ব্যয় হবে মূলধনের গড়ে, অর্থাৎ মালিকানা সত্ত্বে। আবার বলি, আয় আর ব্যয়ের কোনো নির্দিষ্ট গড় হবে না। আয় আর ব্যয় হবে কোথায়? মূলধনের গড়ে, মালিকানা সত্ত্বের গড়ে। এখন আমরা যদি দেখে খেয়াল করো, এই যে আমাদের 1 নম্বর প্রথম যে জাবেদায় আমরা এখানে নিচে করা আছে, দেখো যে নগদান, এটি কি হিসাব? সম্পদ। তাহলে নগদের একটি গড় হবে কোন দিকে? সম্পদ হলে সম্পদ দিকে, দায় হলে দায়ের নিচে, সম্পদ হলে এই জায়গাগুলোতে, দায় হলে এখানে, এবং মালিকানা সত্ত্ব হলে দায়ের পরে। এখন আসো, যেহেতু নগদ সম্পদ একটি গড় হবে, আমরা লিখলাম নগদ। এবার আসো পরেরটি আছে কি? আসবাবপত্র, এটির একটি গড় হবে। তো আমরা লিখলাম আসবাবপত্র। এখন প্রশ্ন হতে পারে দ্বিতীয় ঘর খালি রেখে আমি তৃতীয় ঘরে কেন লিখলাম? তো সাধারণত প্রশ্নের সম্পদ, চলতি সম্পদগুলো আমরা আগে লিখি, স্থায়ী সম্পদ অর্থাৎ বড় সম্পদগুলো আমরা একটু পরে লিখি। এবার আসা দেখো মূলধন। মূলধন আমরা লিখবো মালিকানা সত্ত্বের নিচে মূলধন। এরপরে আসো এই যে দেখো ক্রয়। ক্রয় কি হিসাব? ব্যয়। ক্রয়ের কিন্তু ব্যয় কোনো ঘর হয় না সমীকরণে, তাই ক্রয়ের আমরা কোনো ঘর নিব না। এরপর আসো পাওনাদার। পাওনাদার কি হিসাব? দায়। দায় কোথায় হয়? এলের নিচে, এখানে নিলাম পাওনাদার। এবার আসো ব্যাংক। ব্যাংক কি হিসাব? সম্পদ, তাই সম্পদ দিকে আমরা একটা ঘর হবে, নিলাম ব্যাংক। এরপরে আসো নগদ। আমরা অলরেডি নগদের ঘর আগেই নিয়েছি, এখনো নিতে হবে না। একই ঘর দুইবার নেওয়ার সুযোগ নাই। প্রত্যেক আইটেমের জন্য সম্পদ ঠিক আছে, তবে ওই সম্পদ একবারে হবে। এবার আসো অবচয়। অবচয় কি হিসাব? ব্যয়। ব্যয় কোনো ঘর নাই, ব্যয় মূলধনের ঘরে হবে। এরপর আসো আসবাবপত্র, যেটার ঘর আমরা একটু আগেই নিছি। তাহলে আমাদের ঘরগুলো হলো নগদ, ব্যাংক এবং আসবাবপত্র। এগুলো হচ্ছে আমার সম্পদ। পাওনাদার হচ্ছে দায় এবং মালিকানা সত্ত্বের একটি ঘর, সেটি হচ্ছে মূলধন। এবার আমরা শুরু করি 1 তারিখ। দেখো এই যে 1 তারিখে নগদ হচ্ছে 2,50,000 টাকা, আমরা লিখলাম 2,50,000 টাকা। এরপরে এই দেখো আসবাবপত্র কত টাকা? 25,000 টাকা, আমরা লিখলাম আসবাবপত্রের ঘরে 25,000 টাকা। এবার আসো মূলধন কত হবে? তাহলে এই মালিক এই জিনিসগুলো নিয়েই তো ব্যবসা শুরু করে, তার মানে 2,50,000 আর 25, 2,75,000 টাকা। আর এটাই হচ্ছে কি ওনার মূলধন। মন্তব্যের ঘরে মূলধন লিখে, যখনই তুমি মূলধনের ঘরে কোনো টাকা লিখবে তখন মন্তব্যের ঘরে লিখতে হবে এটি কিসের টাকা, মূলধন নাকি উত্তোলন নাকি আয় অথবা ব্যয়। এই সাইডটাই তো মূলধনের ঘরে হয়, সাইডটি যেটি হবে ওইটি তোমাকে লিখতে হবে। এবার আসো 5 তারিখ। 5 তারিখে যাবে দেখি পণ্য ক্রয় করা হয়েছে, তাহলে ক্রয় ডেবিট, পাওনাদার ক্রেডিট। এখন ক্রয়ের তো কোনো ঘর এখানে পাওয়া যাবে না, ক্রয়ের কোনো ঘর নাই, কারণ ক্রয় ব্যয় কোথায় হবে? মালিকানা সত্ত্বের মূলধনের ঘরে হবে। কত টাকা? তোমার
70,000 টাকার পণ্য ক্রয় করেন, তাহলে আমরা মূলধনের ঘরে 70,000 টাকা লিখলাম। আর আমরা জানি এটি একটি ব্যয়। আরেকবার আমরা কোন ঘরে লিখবো দেখো, ক্রয় আমরা লিখলাম। এবার লিখবো আমরা পাওনাদারের ঘরে, দায়ের নিচে দেখবো পাওনাদারের ঘর আছে, লিখলাম 70,000 টাকা। এই লেখার পরেই কিন্তু আমার কাজ শেষ হয়ে যায়নি। লেখার পরে আমার কাজ হচ্ছে এটি কি যোগ নাকি বিয়োগ। আর এটি আমরা কিভাবে বুঝবো, খেয়াল করো। এই যে খেয়াল করো, পাওনাদার আছে কোথায়, ক্রেডিট। আর আমার সমীকরণে পাওনাদারের ঘরটা আছেও কোন দিকে, ক্রেডিট দিকে। অর্থাৎ সমীকরণের বাম দিককে আমরা যদি মনে মনে ডেবিট বলি, আর সমীকরণের ডান দিককে যদি আমরা মনে মনে ক্রেডিট বলি, তাহলে হয় কি পাওনাদারের ঘরটা আছে ক্রেডিট দিকে, আর পাওনাদার জাবেদায় আছেও কি লেখা আছে কি, ক্রেডিট। পাওনাদারের ঘরটাও ক্রেডিট, পাওনাদার নিজেই জাবেদায় ক্রেডিট, মিলে গেছে। আর মিললেই যোগ। এটি যদি যোগ হয় এটি নিশ্চিত বিয়োগ। যখন দেখবা একই পাশে দুটি লেনদেন একই পাশে, মানে হয় ডান দিক নতুবা বাম দিক, যখন একই পাশে হবে একটি যোগ হলে আরেকটি বিয়োগ। অথবা তুমি খেয়াল করো, ব্যয় কখনো কি যোগ হতে পারে না, ব্যয় তো অলরেডি, ব্যয় মানে তো কমে গেছে, ব্যয় কি হবে, বিয়োগ হবে। যেহেতু পণ্য ক্রয় করছে এটি ব্যয়, ব্যয় বিয়োগ। এরপর তুমি চাইলে যোগ বিয়োগ করে দিতে পারো, যেভাবে আছে এইভাবে। এখানে আর কোনো টাকা নেই, 2,50,000, 25,000 জায়গায় 25,000, 70,000 জায়গায় 70,000। আর এখানে 2,70,000 থেকে যখন 70 চলে যাবে 2,05,000 টাকা। এটি হচ্ছে যোগফল। এরপরে আসো 15 তারিখ। 15 তারিখ দেখো, ব্যাংক আর হচ্ছে নগদ। এই হলো ব্যাংক আর এই হলো আমার নগদ। কত টাকা ব্যাংকে জমা দেওয়া হলো, 10,000 টাকা। তাহলে একবার আমরা লিখবো ব্যাংকের ঘরে 10,000। আমার কিন্তু জাবেদায় বলে দিতেছে কোন কোন ঘরে হবে। জাবেদায় বলে দিল এই 10,000 টাকা ব্যাংকের ঘরে আর নগদের ঘরে। তাহলে ব্যাংকের ঘরে একবার লিখলাম, নগদের ঘরে। লেখার পরে কি আমার কাজ শেষ? না, এবার আমার যোগ বিয়োগ নির্ণয় করতে হবে। তো খেয়াল করো, এই যে ব্যাংক আছে কোথায়, ডেবিটে, জাবেদায় ব্যাংক ডেবিট। ব্যাংকের ঘরটা আছেও কিন্তু ডেবিট পাশে, মিলে গেছে, যোগ। যোগ মানে যেভাবে আছে এভাবেই থাকবে। খেয়াল করো, নগদ আমার জাবেদায় আছে ক্রেডিট, কিন্তু নগদের ঘরটা সমীকরণে আছে কি ডেবিট দিকে, মিলে নাই। কারণ ঘরটা আছে ডেবিট দিকে, কিন্তু সে জাবেদায় কি আছে, ক্রেডিট অবস্থায় আছে, মিলে নাই। তাহলে এটি বিয়োগ। আর বিয়োগ মানে ব্র্যাকেট। এবার খেয়াল করো, এখানে মন্তব্যের কাজ দেখান, মূলধনের ঘরে কোনো টাকা হয় নাই। এখানে 2,50,000 থেকে যখন 10 যাবে 2,40,000। 10 থাকবে 25, যেগুলো যেভাবে আছে এইভাবে থাকবে। এক্ষেত্রে যদি তুমি যোগগুলো বারবার করো তাও হবে আজাদ, যদি যোগগুলো তুমি একবারে নিচে করো তাও কিন্তু হয়। এবার আসো 15 পরে 25 তারিখ। কি বলা আছে, অবশ্যই ডেবিট, আসবাবপত্র ক্রেডিট। অবশ্যই কি হিসাব, ব্যয়, ব্যয় কোনো ঘর নাই, ব্যয় কোন ঘরে হয়, ব্যয় মূলধনের ঘরে হয়। অবশ্যই হচ্ছে তোমার 1500 টাকা। আমরা মূলধনের ঘরে লিখলাম 1,500 টাকা। এটি একটি ব্যয়। আর ব্যয় হলে আমরা জানি মাইনাস হয়ে যায় আসবাবপত্রের ঘরে আরেকবার। এই হলো আমার আসবাবপত্রের 1,500। আচ্ছা, এখন খেয়াল করো, আসবাবপত্র আছে কোথায়, ক্রেডিট, কিন্তু এই আসবাবপত্রের ঘরটি সমীকরণের ডেবিট দিকে আছে। তাহলে তো মিলে নেই, কারণ ঘরটা আছে ডেবিট দিকে কিন্তু সে নিজে কোথায়, ক্রেডিট। আর না মিললে কি হয় আমরা জানি, বিয়োগ হয়। এবার তুমি 2,40,000, 10,000, এখানে 25 থেকে যখন 1,500 যাবে 23,500, 70,000, আর হচ্ছে 2,03,500 যখন তুমি বিয়োগ করবে 2,03,500। যেহেতু তোমার অঙ্ক শেষ, ঘরগুলো তুমি ক্লোজ করে দিতে পারো। এরপরে তোমাকে যোগফলটা দেখাইতে হবে। দুই পাশে যে যোগফল আছে, খেয়াল করো, বাম পাশ সমীকরণ মানে কি, সমান।
বাম পাশ সমান ডান পাশ হবে। দেখো আমরা দুই দোনো পাশ যোগ করে 2,40,10 2,50,000, তার মানে কি 2,73,500। একটু বড় করে লিখলাম। এখানে দেখো 2,03,500 আছে, এখানে 70, তার মানে 2,73,500। আমার দুই পাশ মিলে গেল। এই হলো আমাদের সমীকরণ।